This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি চিরপুরাতন নিত্য নূতন আমি চিরপুরাতন নিত্য নূতন চিরপুরাতন নিত্য নূতন আমি ঠোঁট কাটা নেতাদের কথা নিয়ে কাটাকুটি খেলা কোনো ঘটনা নিয়ে একটু ফাটাফাটি করতে আমার ভালো লাগে আমি করে এসেছি করব কিন্তু চিন্তায় ফেলে দিয়েছেন এই ভদ্রলোক মানে দিলীপ ঘোষ জায়গা সহজে ছাড়ে না দিলীপ ঘোষ বলছেন কি দিলীপ ঘোষ কাউকে জায়গা ছাড়ে না দেন নেক্সট কি হলো কি বক্তব্য আসলো শুনতে হবে দিলীপ ঘোষকে যেভাবে বারবার বিজেপি অপমান করেছে তিনি রাজ্য সভাপতি ছিলেন এক সময় সর্বভারতীয় সহসভাপতি ছিলেন সেগুলো থেকে সরিয়েছে মেদিনীপুরের এমপি ছিলেন তাকে কেটে দিয়ে তার অনিচ্ছায় কেটে দিয়ে দুর্গাপুরে পাঠিয়ে তাকে হারিয়েছে দিলীপ ঘোষ জায়গা সহজে ছাড়ে না দিলীপ ঘোষ ঠিকই বলেছেন তিনি পুরাতন কিন্তু নিত্য নূতন এই শব্দবন্ধটাও কিন্তু আমি এক্ষেত্রে ছেড়ে দেব না তার কারণ কখন তিনি কোন চেহারায় ধরা দেবেন সেটা বোঝা বড়ই মুশকিল গত শুক্রবার আপনাদের মনে আছে সেই ছবিটা আপনারা দেখেছেন খড়গপুরে তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন বেশ কয়েকজন মহিলা তিনি ওখানে এতদিন কেন যাননি তিনি সাংসদ হওয়ার সময় কেন গিয়ে পৌঁছননি এতদিন পরে কেন এসছেন তাকে জিজ্ঞেস করতেই তিনি কিন্তু মেজাজ হারিয়েছিলেন রণংদেহী মেজাজে তাকে দেখা গিয়েছিল গলা টিপে দেব বাপ তুলে বলবো 14 গোষ্ঠী তুলে বলবো ঘেউ ঘেউ করছে উপর দিয়ে গাড়ি চলিয়ে দেব এই ধরনের বাক্যগুলো কিন্তু দিলীপ ঘোষের মুখ থেকে সেদিন শোনা গিয়েছিল আরে টাকা দিয়েছি কারণ বাপের টাকা নেই আমি টাকা দিয়ে বানিয়েছি তোমাকে বলেছি আপনি এমপিও একজন বাপ তুলে বলতে পারেন 14 পুরুষ তুলবো তোমার বাপ মত দিয়ে বেশি না কেন করবে না সব তৃণমূল কুত্তা সব জায়গায় হ্যাঁ গলা টিপে দেবো তোর বাপ কে বলবে শালা টাকা দিয়েছে ভিখারি বাড়ি নয় টাকা দিয়েছি এই কুত্তারে চেয়ে দাও কার বাপ বলুক কার বাপের টাকা দিলীপ ঘোষ বাপ তুলেই বলবে যারা ঘেউ ঘেউ করবে তাদেরকে বাপ তুলেই বলবে কাজ করতে পারে না কাজ করে উদ্বোধন করছে আবার ঘেউ ঘেউ করছে হিম্মত হয় কি করে এই 500 টাকার চাকররা এরা কিছু করতে দেয় না ঘেউ ঘেউ করে যে কথাটা আপনি বলেছেন যে 500 টাকার জন্য ঘেউ ঘেউ করছে আমাদের বাংলার মা বাংলার বোনেরা আমাদের কাছে দেবীর মতো অন্তত মা দেবীকে কখনো অসম্মান করবেন না যে বেটা বলছে কুকথা তাকে আমি শিখিয়ে দেবো কুকথা কোনটা সুকথা কোনটা বেশি ভদ্রলোকই দেখাতে জান না জানো জীবনে বাড়ির বাইরে কোনো বেরোয় চমকে দিলে পেচ্ছাপ করে ফেলে তারা আমাকে সার্টিফিকেট দেয় আর দিলীপ ঘোষ এই মেজাজে রাজনীতি করবে যতদিন করবে রাজনীতি ছেড়ে দেবো মেজাজ ছাড়বো না বলে দিচ্ছি আমাদেরকে মেরে হাত গন্ধ করবো কেন ওরকম লোকদের মারি না আমরা যারা ছেঁচড়া রাস্তায় চিৎকার করে ওরা যদি মনে করে আমার বাড়ির সামনে ধর্ণা দেবে জানিয়ে আসা হচ্ছিল আমি তাহলে ভালো ট্রিটমেন্ট করতাম তোমাদের মতো ছিচকে চোরদের নিপটাতে 2 মিনিট সময় লাগবে আমি শুনেই আমি পুলিশ অফিসারে এএসপি অফিসে ফোন করলাম যে আমি 10 মিনিট টাইমিং দিচ্ছি ওদেরকে বলুন চলে যেতে নাহলে কিন্তু হসপিটাল হয়ে যেতে হবে দিলীপ ঘোষ খালি মুখে বলবে না দিলীপ ঘোষ খালি বলেছে কালকে বলেছিলাম গাড়ি চালিয়ে দেবো উপর দিয়ে আমি কিন্তু সত্যি সত্যি চালিয়ে দেবো আমার সামনে নেই পিছনে নেই মা আমার নাম কেটে দিয়েছে লিস্ট থেকে তোমাদের কি হবে ছেলে মেয়ে বউদের ভেবে তারপরে আমার সঙ্গে লাগতে আসবে উনি যাদের যেগুলো বলছেন সেগুলো ওনার সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারীকে সেগুলো করার ইচ্ছা হচ্ছে দিলীপ দা খুব ফার্স্ট্রেটেড গাই উনি কোনো কিছু পাচ্ছেন না কিছু পাওয়ার আশা করছেন কিছু পেতে গেলে দলের কাছে তাকে একটু হিরোইজম দেখাতে হবে উনি দেখাচ্ছেন দেখাক ঠিক আছে ওনার যেরকম বুদ্ধি উনি সেরকম বলেছেন সব কিছুর উত্তর দেওয়ার দরকার নেই দিলীপ ঘোষ জায়গা সহজে ছাড়ে না দিলীপ ঘোষই গতকাল ফুরফুরে মেজাজে দেখুন মাঝে মধ্যেই তাকে ব্যাট বল নিয়ে মাঠে নেমে পড়তে দেখা যায় এর আগেও আমরা দেখেছি গতকাল ব্যাট বলের যুদ্ধ দেখতে তিনি সোজা ইডেন গার্ডেন্সে এই যে দেখুন ইডেন গার্ডেন্সে দিলীপ ঘোষ আইপিএল এর ম্যাচ দেখার ফাঁকেই তার সঙ্গে দেখা হয়ে যায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের
আমি চিরপুরাতন নিত্য নূতন। দিলীপ ঘোষ জায়গা সহজে ছাড়ে না। জায়গা সহজে ছাড়েন না। এবার প্রশ্ন, ঠোঁট কাটার প্রশ্ন, তাহলে কি প্রত্যাবর্তনের পথে দিলীপ ঘোষ? মর্নিং ওয়াক নিয়ে খোঁচা টোচা না মেরে শুভেন্দুও কিন্তু দিলীপ ঘোষের পাশে। দিলীপদা তার এমপি ল্যান্ডের রাস্তা উদ্বোধনে যাবেন, আপনি সেখানে দুটো মহিলা পাঠিয়ে দিয়ে তাকে বাধা দিবেন? যা বলেছে ঠিক বলেছে, সবার সমর্থন আছে। এটা তো নিউটনের তৃতীয় গতির সূত্র, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে। নিউটনের থার্ড ল, টু এভরি অ্যাকশন দেয়ার ইজ এন ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। বাংলায় বললে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে আবারও কি রাজ্য সভাপতি পদে ফিরতে চলেছেন দিলীপ ঘোষ? না, আমি বলছি না, পরিস্থিতি বলছে যে প্রশ্ন। আর সেই ক্রিয়াতেই কি এইসব প্রতিক্রিয়া, মানে সেই অ্যাকশনেরই কি এইসব রিয়াকশন, মানে চিরপুরাতন নিত্য নূতন, তাই কি? সময় বলবে, আসুন কিছু বক্তব্য শুনি। দিলীপ ঘোষ জায়গা সহজে ছাড়ে না। আমি চিরপুরাতন নিত্য নূতন, সবসময় অ্যাক্টিভ আছি। দিলীপ ঘোষ বলছেন চিরপুরাতন নিত্য নূতন। আর এই পুরাতন আর নূতন এসব শুনলে কেমন একটা ওই 37 আর 70-এর টক্করের কথা মনে পড়ে যায় না? ওই যে বয়স নিয়ে টক্কর অনেকে ধরে ফেলেছেন, বয়স বাড়লে কাজে তার ছাপ পড়ে। বয়স আবার কি, মনের কোনো বয়স হয়? এরকম কত কথা আমাদের মনে ভিড় করে আসে, মানে বয়স রিলেটেড কত বিষয় ভিড় করে আসে, ভিড় করলো ইনফ্যাক্ট। তৃণমূল কংগ্রেসের 26-এর নির্বাচনকে লক্ষ্য করে যে রণকৌশল বৈঠক হচ্ছে, সেই বৈঠক কিন্তু শুরু হয়েছে এবং সেই বৈঠককে কেন্দ্র করে ফ্যামের সমর্থকরা তারা কিন্তু আসতে শুরু করেছেন কালোতান কমিউনিটি হল গাঙ্গুলি বাগানে, এবং সেখানেই কিন্তু 26-এর নির্বাচনের রণকৌশল তারা স্থির করছেন। এবং তাদের বক্তব্য, ফ্যাম এই সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের সপক্ষে যা যা প্রচার করার তা 26-এর নির্বাচন করবে, এবং তারা একসঙ্গে স্লোগান দিচ্ছেন অধিনায়ক অভিষেক, সর্বাধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়। 2026-এর বিধানসভাকে মাথায় রেখে সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের দিদি যেটা টার্গেট করে দিয়েছেন 215, ফ্যাম আজকে নয়, ফ্যাম 2015 থেকে সোশ্যাল মিডিয়ায় লড়াই করে যাচ্ছে। ফ্যামের রণকৌশল বৈঠক ঘিরেও কিন্তু জমজমাট পরিস্থিতি। অনেকে এগুলোকে জমজমাট নাটকও বলেন। সবাই মানেন যে তৃণমূলে একটাই পোস্ট, বাকি সব থাক। আমি বলছি এটা তো প্রাইভেট লিমিটেড পার্টি এবং অল আর ল্যাম্প পোস্ট, একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট, এই যে স্লোগান, এটা বাস্তবে দেখা যাচ্ছে। তৃণমূল কংগ্রেস মানে শেষ কথা মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের প্রথম এবং শেষ কথা মমতা ব্যানার্জি। মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা। দলটা ওনার কাছে ওনার পাঁঠা, সেই পাঁঠাকে উনি লেজায় কাটবেন কি মুড়োয় কাটবেন সেটা ওনার সিদ্ধান্ত। এমন একটা পার্টি, একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট। কিন্তু যাদবপুরের গাঙ্গুলি বাগানে ফ্যামের রণকৌশল বৈঠক, এই বৈঠক উপলক্ষে চড়াচড় জুড়ে কিন্তু হলুদ পতাকার বাহার দেখতে পাওয়া গিয়েছে। সেখানে যেখানে বৈঠক হবে সেই বৈঠক চত্বরকে ঢেকে ফেলা হলো হলুদ পতাকায়, এবং সেই হলুদ পতাকায় লেখা যে অধিনায়ক অভিষেক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অধিনায়কত্বকেই কার্যত শিলমোহর দিচ্ছে সোশ্যাল মিডিয়া সাপোর্টাররা তৃণমূল কংগ্রেসের, যা বিতর্কে নতুন রসদ যোগাচ্ছে বলে মনে করছেন কেউ কেউ। যেখানে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আগামী 10 বছর পার্টিকে তিনিই দেখবেন, সেখানে 26-এর নির্বাচনে কি অধিনায়ক অভিষেক? অন্তত সোশ্যাল মিডিয়ায় যারা তৃণমূলের হয়ে গলা ফাটান তাদের যে কনফারেন্স, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অধিনায়কত্বকেই স্বীকার করে নেওয়া হলো। আপনি দেখছেন না, এটা আমার দলের ব্যাপার, যারা ওর সাপোর্টার তারা করেছে, অসুবিধা কি? অসুবিধা তো নিশ্চয়ই কিছু হয়েছে জনাব ফিরহাদ হাকিম, না হলে রাতারাতি অধিনায়ক অভিষেকের পাশে সর্বাধিনায়িকা মমতা লেখা কেন বসাতে হলো হোর্ডিংয়ে? মনে হয় অসুবিধা কিছু হয়েছে, জানেন। অধিনায়ক অভিষেকের পাশে এবার এসে জুটল সর্বাধিনায়িকা জয় হে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবির পাশাপাশি লাগানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও, যেখানে লেখা হয়েছে সর্বাধিনায়িকা জয় হে। কে পোস্টার দিয়েছে আমি তাও জানি না,
অভিষেক জনপ্রিয় নেতা দলের, কিন্তু তার বাইরে আমি কিছু বলতে পারবো না। কারণ মমতা ব্যানার্জি তো সর্বাধিনায়িকা, এটাও জানি আমি। কোনো রেশারেশি বা তুলনার বিষয় নেই। দেখুন, কুণাল ঘোষরা যাই বোঝানোর চেষ্টা করুন না কেন, সর্বাধিনায়িকা বোর্ডের আমদানি বুঝিয়ে দিচ্ছে ওই হিন্দিতে বলে ডাল মে কুচ কালা হে, এরকম একটা কিছু গন্ধ সেটা পাওয়া যাচ্ছে, তাই না? সেনাপতি নেই, কে সেনাপতি, এতে আমাদের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু কেন এটা আজকে বলতে হচ্ছে যে কে সেনাপতি নেই, কে সেনাপতি, কেন বলতে হচ্ছে? এটা প্রয়োজনটা কেন হলো? এটার মধ্যে দিকে এটা প্রমাণিত হচ্ছে না তৃণমূল দলের মধ্যে অন্তর্বিরোধ ধীরে 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 বিস্ফোরণের চেহারা নিচ্ছে। এটা বলতে এটাই প্রমাণিত হয়। এই দুজনের বাইরে গিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা কিছু ভাবতে পারেন না এবং এখানে বিতর্কের কোনো জায়গা নেই। লোকসভা ভোটের আগেও এই ফ্যামের রণকৌশল বৈঠকে দেখা গিয়েছিল ফিরহাদ হাকিম, কুণাল ঘোষের মতো প্রথম সারির মানে সামনের দিকের নেতাদের। আর এবার স্নেহাশিস চক্রবর্তী, শুভাশিস চক্রবর্তী, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দিয়ে পুজো সারতে হলো। অধিনায়ক আর সর্বাধিনায়িকা বিতর্কেই কি তাহলে ওই সামনের সারির নেতারা এবার গড়হাজির? প্রশ্ন উঠবে না বলুন? নতুন তৃণমূলের নতুন জয়, নতুন তৃণমূলের নতুন জয়, যদিও জানি দুঃসহ রাত্রি, সূর্য মানতে আমরা ভোজন যাত্রী। সেনাপতি অভিষেক, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আদর্শ অনুযায়ী আমরা চলি, তার যে ফিলোসফি আমরা চলি, সেই ফিলোসফিকে সাধারণ মানুষের কাছে সাংগঠনিক পরিকাঠামো দিয়ে পৌঁছে দেওয়ার কাজটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন, দলকে নেতৃত্ব দিচ্ছেন। ফলে অভিষেক তো অধিনায়ক তো বটেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এই যে লড়াই, ফ্যাম আমাদের সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অংশ। রাজনীতির বিধিমাম বলতে পারেন। বঙ্গের রাজনীতিতে এখন আড়াআড়ি ভাগ, দ্বিখণ্ডিত। হ্যাঁ বললে কুণাল ঘোষরা কি বলছেন, বিধানসভায় সিপিএম কংগ্রেস শূন্য, আর ওদিকে বিজেপি নেতারা তারা আবার সদর্পে বলছেন বাংলায় একমাত্র বিরোধী তারাই। তাহলে বুঝুন, যুযুধান রাজনীতিতে শুধুই তৃণমূল বনাম বিজেপি প্রশ্ন উঠবে। আর সেখানে বামেদের ভোট ঝুড়িতে পড়তে পারলে কেল্লা ফতে হয়ে যায় ইকুয়েশন। বারবার তাই বলছে, সিচুয়েশন তাই বলছে, ইকুয়েশনের থেকে বলা ভালো সিচুয়েশন। হলদিয়াতে সেই অঙ্কটা আবার বিরোধী দলনেতা কষে দেখালেন। কিভাবে কষলেন, কি বলে কষলেন, আসুন শুনি তার মুখ থেকেই। পশ্চিমবাংলায় গত ভোটে চৌর্যবৃত্তি করে এবং সাম্প্রদায়িক কার্ড খেলে তৃণমূল ভোট পেয়েছে 45.67, আমরা ভোট পেয়েছি 38.63, প্রায় 39, ওরা 46। তাই গণিতটা তো পাল্টে দিতে আপনি পারেন না। গণিতের হিসাব বলছে যদি 5% ভোট ভারতীয় জনতা পার্টি বাড়াতে পারে তাহলে ভারতীয় জনতা পার্টির সরকার হবে, তো গণিতের হিসাব। বুঝলেন? তাহলে 5% ভোট সুইং হলেই খেলা ঘুরে যাবে, মানে প্রশ্ন করুন খেলা ঘুরে যাবে বলে তারা মনে করছেন। দেখুন 24 নির্বাচনে বিজেপির ভোট ছিল 38.7%, 38.7%, আর সিপিএম এর ভোট ছিল 5.7%। তাহলে শুভেন্দু অধিকারীর নজরে সিপিএম এর এই 5% ভোট, 5% ভোট, হলদিয়া দাঁড়িয়ে ভোটের সেই অঙ্ক বিরোধী দলনেতা বোঝানোর চেষ্টা করলেন জলবৎ তরলঙ্গের মতো, মানে তার ওই বডি ল্যাঙ্গুয়েজটা সেরকম ছিল। আসুন তার সেই পোর্শন অফ বাইটটা একবার আমরা শুনি। মাত্র 21 লাখের খেলা, 5% যদি সনাতনীরা 5%, সিপিএম লড়ছে পারছে না। 84,000 ভোট সায়ন পেয়েছে, 83,000 হিন্দু ভোট। বিরোধী দলনেতা বলবেন আবার শাসক দল পাল্টা দেবে, এইভাবেই তো চলে। অনেকে আপনারা বলেন না টাগ অফ ওয়ার, দড়ি টানাটানি, আকচি ইত্যাদি নানাবিধ বিশেষণে
আমরা এদেরকে অভিহিত করতে পারি, কিন্তু বিশেষ রকমভাবে তারা নানা সময় বলে ওঠেন। এক্ষেত্রে জয়প্রকাশ মজুমদার একটা জবাব দিয়েছেন, তাহলে অঙ্ক কষেই কি বিজেপি খেলা ঘোরাবে? এ প্রশ্ন আবারও বলছি আমি নয়, পরিস্থিতি তুলছে। বাংলার সনাতনী সমাজ তখনই মুক্তি পাবেন যখন মমতা ব্যানার্জি প্রাক্তন হবে। এই জেলায় মমতা ব্যানার্জিকে আপনারা হারিয়েছেন, এই জেলার 200 লোকসভা আসন নরেন্দ্র মোদীজিকে দিয়েছেন। শপথ নিন, আমরা দেব 16, রাজ্যে হব 180 অন্তত। 80 বলেছেন একটি মিটিংয়ে, তার পরবর্তী ক্ষেত্রে আমি যদি ভুল না করি গতকাল কি গত পরশু আবার বলেছেন 150। সেটা সংখ্যার তো এভাবে বলা যায় না, আমি কখনো বলিও না, কিন্তু বিজেপি সরকারে হবে, ম্যাজিক ফিগারের উপরে যাবে। অতএব 150-এর উপরে আমাদের যেতে হবে, আমরা সেই লক্ষ্যে এগোবো। নামিয়ে দিয়েছিলেন ওনার টার্গেট, তারপরে তো আবার আজকে বলেছেন 5% হিন্দু ওরা যদি ভোট দেয়, তার মানে 5% সিপিএম লড়ছে, পারছে না। 84,000 ভোট সায়ন পেয়েছে, 83,000 হিন্দু ভোট। এবার আরেকটা ঘটনা, সেটা হচ্ছে রামের মুখে বাম নাম। বিরোধী দলনেতার মুখে বামেদের সায়ন বন্দ্যোপাধ্যায়ের নাম। আপনাদের মনে আছে তিনি তমলুকে প্রার্থী হয়েছিলেন, আর সেই কেন্দ্রের ভোট কাটাকাটির অঙ্কের কথা শুভেন্দু অধিকারী বলছেন। তাহলে কি বুঝতে পারছেন? শুভেন্দু অধিকারী বোঝাতে চাইলেন যে নিজের নাক কেটে বিজেপির যাত্রা ভঙ্গ করছে কি বামেরা, তেমন একটা ইঙ্গিত তিনি দিতে চাইলেন। ওই যে কিছুক্ষণ আগে বলছিলাম যে পার্সেন্টেজের ইকুয়েশন, সেই বিষয়টা একটু ওই এদিক ওদিক করে দিতে পারলেই কেল্লা ফতে, তেমনই একটা ইঙ্গিত। শুনুন কি বলছেন তারা। আরএসএসেরও রিপোর্ট এখন মিডিয়ায় প্রকাশিত হয়ে গেছে, ইন্টারনাল রিপোর্ট, যেখানে ওরা পরিষ্কার বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে অসুবিধায় ফেলা আমাদের উদ্দেশ্য নয়। অতএব শুভেন্দু অধিকারী এইসব বিবৃতি আমরা আগেও শুনেছি। ভোট দিতে যায় না 30% হিন্দু, 65 থেকে 68% ভোট দিতে যায়। একটু দয়া করবেন, উল্টে দেব আমরা। নরেন্দ্র মোদী, অমিত শাহ বারবার চেষ্টা করেও যেখানে কোনো প্রভাব ফেলতে পারেননি, এই সব নেতাদের কথায় কোনো প্রভাব পড়বে না বাংলার রাজনীতিতে। আমার গীতা বলে গেছে, ধর্ম রক্ষতি রক্ষিত, ধর্ম রক্ষার এই লড়াই আমাদের জিততে হবে। উত্তরপ্রদেশ পারে, আসাম পারে, হরিয়ানা পারে, দিল্লি পারে, মহারাষ্ট্র পারে, উড়িষ্যা জয় জগন্নাথ বলে পারে, আমরা কেন পারবো না? জাগো হিন্দু জাগো, বাঁটেঙ্গে তো কাটেঙ্গে, এক রহেগে তো সেফ রহেগে। তথ্য দিয়ে একটা সমাজে টেনশন তৈরি করার চেষ্টা করছেন। সমাজের সবথেকে বড় কথা হচ্ছে চাকরি, পেটে ভাত, হাতে কাজ, মাথার ওপর ছাদ। এগুলো নিয়ে কিন্তু দেখবেন শুভেন্দু অধিকারী কোনো কথা বলে না। বাংলার যে সাংস্কৃতিক ঐতিহ্য, তাতে বাংলার হিন্দু সমাজ তার একটা বড় অংশ তারা ধর্মনিরপেক্ষ, তারা হিন্দু, তারা ঈশ্বরে বিশ্বাস করেন, তারা ধর্মে বিশ্বাস করেন, তারা পুজো করেন, কিন্তু তারা ধর্মীয় বিদ্বেষে বিশ্বাস করেন না। সুতরাং শুভেন্দু অধিকারীরা যা করছেন এইটার সঙ্গে বাংলার হিন্দু ধর্মেরও কোনো সম্পর্ক নেই। পশ্চিমবঙ্গের বিজেপি আর কোনো রাস্তা না পেয়ে হতাশার থেকে তারা এখন শুধু ধর্ম করেছে, তাতে কোনো ফল হবে বলে মনে হয় না। সোনাচূড়ায় রাম মন্দির তৈরি হচ্ছে, সকালবেলা পদ্ম ফুলের মেলা হবে। জনতার জাগরণ, জনতার জাগরণ, জনতার জাগরণ। জয় জয় শ্রীরাম, জোর সে বলো সবাই মিলে, আরো জোরে, হর 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 হর। ওই সুরের থেকে একটু সুরে যাই। কবিগুরুর সেই গান, নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা। হ্যাঁ, রবি ঠাকুর লিখেছিলেন। তবে আজ গানের সেই কথাগুলোই রাজনীতির আকাশে যেন ভেসে উঠছে। কেন বলছি জানেন? বলবো না। ছবি দেখুন, একটা ছবি 20,000 শব্দ বলে। দেখুন, সোশ্যাল মিডিয়ায় সিপিএম এর কভার ফটো, ডিপি বদল হয়ে গেছে। ডিপিতে হলুদ কাস্তে হাতুড়ি, আর পিছনে নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা।
ডিপি বদলে গেল, কভার ফটো বদলেছে, সেখানে 20 এপ্রিলের ব্রিগেড কর্মসূচির উল্লেখ রয়েছে। তাহলে সোশ্যাল মিডিয়ার কভার ফটো এবং ডিপি বদল সিপিএম করলো ভোট পেতে, তাহলে লাল ছেড়ে এবার কি নীলে ভরসা, নীল সাদা? এই খোঁচাটা রাজনীতি মূলত বিরোধীদের কাছ থেকে আসবে, এ আমি আপনি আটকাতে পারবো না। খোঁচাটা তৃণমূলের দেবাংশু দিলেন, কালার রং বদলে গেছে, ফলে ঢং চলে আসলো, আর সেই সোশ্যাল মিডিয়াতেই কিন্তু খোঁচা এলো। পোস্টে আবার হেডলাইনের খোঁজে দেবাংশু, সেখানে প্রথমেই তিনি লিখলেন আজ নীল রঙে মিশে গেছে লাল, রূপম ইসলামের গান, আর সেই গানের লাইন লিখে তিনি খোঁচা দিলেন। তারপর লিখলেন মহাশূন্যে ভাসমান সিপিএম আজ অফিসিয়াল ডিসপ্লে পিকচার রিলিজ করলো। ব্যাস, আর কি, শুরুটা সোশ্যাল পোস্টে হলো, তারপর বাকযুদ্ধে পর্যবসিত হলো। শুনুন। তবে একটা ব্যাপারে আমি খুবই খুশি, আমি গতকাল থেকে দেখছিলাম দেবাংশু থেকে শুরু করে আরও বেশ কিছু তৃণমূলের নেতা কর্মী সমর্থক তারাই কাস্তে হাতুড়ির এই ছবিটা শেয়ার করছেন। আমি আগেও বলেছি, আবারও বলছি, সুনিতা উইলিয়ামস 9 মাস মহাশূন্যে কাটানোর পর শেষমেশ মাটিতে কিভাবে নামা যায় সেটা পেরেছেন তিনি। এখন সিপিএম এর মহাশূন্যে ভাসতে 4 বছর হতে চললো, সুনিতা উইলিয়ামস 9 মাসে পেরেছেন, সিপিএম 5 বছরে পারবে কিনা গ্যারেন্টি নেই। এখন দেখুন তৃণমূলের মধ্যে এখন এটা দুভাগে তো ভাগাভাগি হয়ে গেছে, একদল পিসির ছবি শেয়ার করছে, একদল ভাইপোর ছবি শেয়ার করছে। সেইখান থেকে সরে এসে একদল তৃণমূল নেতা কর্মী যে তাদের টাইমলাইনে কাস্তে হাতুড়ির ছবি পোস্ট করছে, এর ফলে এটাই সঠিক রাজনীতি, এটাই করা উচিত। তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমরা অভিনন্দন জানাচ্ছি যে এর ফলে আপনাদের টাইমলাইনগুলোও পবিত্র হচ্ছে। বুঝলেন, ইটের বদলে পাটকেল। উপনির্বাচনে না হলেও এই সেদিনও এ রাজ্যে বামেদের সঙ্গে হাত ধরাধরি করে চলেছে কংগ্রেস, আর সব দেখে শুনে অধীরবাবু কি বললেন শুনুন। সিপিএম এর অনেক জ্ঞানী ব্যক্তিরা আছে, আমি বলতাম সিপিএম আর চেহারা পাল্টাতেই পারে, কোনো অসুবিধা নেই পরিস্থিতির সঙ্গে সঙ্গে। মাঝে মাঝেই রং পাল্টায়নি। ওরা তখন কংগ্রেসকে, ইন্দিরা গান্ধীকে রাক্ষসী বলতো, রং পাল্টে কংগ্রেসের সাথে গেছে। চেহারা পাল্টাতেই পারে, কোনো অসুবিধা নেই পরিস্থিতির সঙ্গে সঙ্গে। তাহলে কি হাল ফেরাতে এবার নীলে ভরসা লালের? ডিপি বদল নিয়ে ব্যাখ্যাটা দিতেই হচ্ছে শতরূপ ঘোষকে। তার সাথে আমি কথা বলছি, তো পেছনে দেখুন কি সুন্দর নীল আকাশে সাদা মেঘ, এর থেকে আপনি কি রাজনৈতিক বার্তা পাচ্ছেন? আমরা তো ছোটোবেলা থেকে যখন ফ্ল্যাগ উঠতে দেখেছি, সবসময় দেখেছি ফ্ল্যাগ তো আকাশে যখন ওড়ে তখন তো ফ্ল্যাগের ব্যাকড্রপে নীল সাদা আকাশই থাকে। তো আমি একটা কথা বলছি, তৃণমূল কংগ্রেসের খেয়ে দিয়ে কাজ নেই, এখন এগুলোকে নিয়ে ওরা সময় কাটাচ্ছে। রং পাল্টালে মানে নীল রং আনলে জামানত জব্দ হবে না, মানে রায়গঞ্জে জামানত জব্দ হবে না, চণ্ডীতলায় জামানত জব্দ হবে না। তা আমি বলবো যে যদি তাতে মানে জামানত যদি বাঁচানো যায়, জামানত যদি জব্দ না হয়, তাতে যদি রং হয়তো পাল্টেছেন, সেই জন্য কারণ আমি বলতে পারবো না। যদি পরিবর্তন হয়ে থাকে, বড় দেরিতে হচ্ছে। রামকৃষ্ণ পরমহংসদেবের ছবি লাগানো হচ্ছে, আরও কিছু কিছু হচ্ছে, বাঙালি হওয়ার চেষ্টা করছেন কমিউনিস্টরা। তো যদি করলেন তো সময় চলে গেছে, গাছ কাটা হয়ে গেছে, ডগায় জল জড়ে কী হবে? যাই হোক, চেষ্টা করুন। দেখুন, নীলকে সবাই আপন করে নিচ্ছে, 6% লোক আপন করার থেকে বাকি ছিল, সেটা অফিসিয়ালি হয়ে গেল, আর বাকি তো আকাশের কাস্তে হাতুড়ি ভাসছে। আপনারা এই পথেই থাকুন, এবং যেরকমভাবে ওই রত্নাকর ওই মোড়া মোড়া বলতে বলতে রাম রাম বলে ফেলেছিল, সেরকমভাবে তৃণমূল এই যে কাস্তে হাতুড়ির ছবিটা পোস্ট করা শুরু করলো, এইভাবেই একদিন ওরা কাস্তে হাতুড়ির মিছিলেও হাঁটা শুরু করবে। কি ভাবছেন আপনারা? আমি যা ভাবছি তাই তো। তৃণমূল কি তাহলে এবার কাস্তে হাতুড়ির মিছিলে হাঁটবে? শাসক নেতারা কথাটা আদৌ শুনলেন? ততক্ষণে আবার তৃণমূলের বি টিম তত্ত্বে বামেদের বিঁধেছেন বিজেপির রাজ্য সভাপতি। শুনুন। পোয়েটিক জাস্টিস হচ্ছে এটা। মাঝে মাঝে যেটা হয় সেটাই, আমি যেমন এখন কেএনএসডি জেলায় যাচ্ছি, দমদম লোকসভার অন্তর্গত পানিহাটিতে যাচ্ছি। পানিহাটির তো সুজন চক্রবর্তী দিদির বি টিম হয়ে বিজেপিকে হারিয়েছে, নাহলে পানিহাটি বলতে আমার দমদম লোকসভাতে না হলে এবার তো সৌগত রায়ের যাওয়ার কথা ছিল না, 2 লাখের বেশি ভোট পেয়ে হারিয়েছে। এদিকে সোশ্যাল মিডিয়ায় সিপিএম এর ডিপি বদল হলো, প্রশ্ন উঠলো তাহলে কি নীলে ভরসা লালের ওদিকে আবার বাস্তবে সেই নীলেই ভরসা রাখল লাল? উত্তর দমদমে একমাত্র সিপিআইএম কাউন্সিলর ছিলেন, দল বদলে আজই তিনি যোগদান করলেন তৃণমূলে।